আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই জিও ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি এস জাকারিয়া। আমি আজকে শুরু করব তোমাদের ক্লাস 8 এর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, ওকে, চলি বন্ধুরা। প্যাটার্নের এই অধ্যায়ের মূল টপিকগুলো কি কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। প্যাটার্ন কি? স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, মৌলিক সংখ্যার প্যাটার্ন, ইরাটোস্থেনিস ছাঁকনি, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, ম্যাজিক বর্গ 3, 4, 5, জ্যামিতিক প্যাটার্ন, ফিবোনাকি সংখ্যা। ওকে বন্ধুরা, আমরা এখন একে একে ধীরে ধীরে চেষ্টা করব সবগুলাই বিবরণী জানা। আচ্ছা, ওকে, আমরা যখন কোনো একটা টপিক সম্পর্কে জানতে চাই অবশ্যই আমাকে কি জানতে হয়, এই বিষয়টা কি। আচ্ছা, প্যাটার্ন কি? যদি আমাকে কোশ্চেন করা হয় প্যাটার্ন কি, আমি বলবো যে এই যে আমার কাছে 3টা মার্কার আছে। কয়টা মার্কার আছে বন্ধুরা? এখানে 3টা মার্কার। এটা কি কালো মার্কার, এটা কি ব্লু মার্কার, এটা কি রেড মার্কার। এই যে আমার কাছে 3টা মার্কার আছে, এই 3টা মার্কারকেই একটা সেট আমি বিবেচনা করতে পারি। তাহলে এই যে কালো, ব্লু, রেড 3টা ধারাবাহিকভাবে সাজানো, এটাই একটা প্যাটার্ন। ওকে বন্ধুরা, এখন আমরা নিত্যদিন প্রতিদিন বিভিন্নভাবে প্যাটার্নকে আমরা উপভোগ করে থাকি। যেমন দেখো, সংখ্যার ক্ষেত্রে যদি আমরা প্যাটার্ন বলি, আমরা স্বাভাবিকভাবে লিখে থাকি 1, 2, 3, 4, 5। ওকে বন্ধুরা, এরকম ভাবে যদি আমরা সারাদিন লিখতে থাকি, এই যে 1 এবং 1 মাঝখানে ব্যবধান 1, 2 এবং 3 মাঝখানে ব্যবধান 1, 3 এবং 4 তার মাঝখানেও কিন্তু ব্যবধান 1। এইভাবে যতদিন আমি যেতে থাকবো ব্যবধান কত করে থাকবে? স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 1 করে থাকবে। তারপরে নিত্যদিন প্রতিদিন চলার সময় আমরা প্যাটার্ন ব্যবহার করে থাকি। আচ্ছা ওকে বন্ধুরা, এখন দেখো প্যাটার্ন সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিলাম। এখন আছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা কি? আমরা সাধারণত মানুষকে বলি যে না, এই মানুষটা অনেক স্বাভাবিক। কারণ কি? সহজ সরল শান্ত শিষ্ট, তার মধ্যে কি নাই? কোনো প্রকার কোনো ঝামেলা নেই। ঠিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে ঠিক এরকমই, ঝামেলাহীন বা ঝামেলা মুক্ত কোন একটা সংখ্যা। যেমন দেখো বন্ধুরা, 1, 2, 3, 4, 5, 6, 7 সবগুলোই কি স্বাভাবিক সংখ্যা। এখন এই যে ধারাবাহিক ভাবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এই ধারাবাহিক ভাবে থাকা, এটা কি স্বাভাবিক সংখ্যা। এইটাই কি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। ওকে বন্ধুরা, এরপরে আসো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? আচ্ছা, মৌলিক সংখ্যা সম্পর্কে যদি কাউকে কোনো কোশ্চেন করা হয়, তখন তারা বলবে যে 1 থেকে বড় ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হবে। 1 থেকে বড় ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হবে যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। ওকে বন্ধুরা, আচ্ছা ওকে, তাহলে আমরা দেখি মৌলিক সংখ্যা কি কি আছে। কি বলছি আমি? 1 থেকে বড়। কখনোই কিন্তু 1 মৌলিক সংখ্যা না। কেন 1 মৌলিক সংখ্যা হবে না? এই জন্যই যে 1 এমন একটা সংখ্যা যা তোমার মনে করো যে আমি কি বলছি, 1 থেকে বড় ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হবে যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। আমি কিন্তু সংখ্যাই বলে দিচ্ছি কি 1 থেকে বড় হবে। তাহলে এখন বন্ধুরা একটু লক্ষ্য করি, যদি আমি লিখি 1, 2, 3, 5, 7, 11, ঠিক এরকম ভাবে আমি অনেকগুলো মৌলিক সংখ্যা বের করতে পারবো। আচ্ছা, আমাদের এই প্যাটার্নের অধ্যায়ে মৌলিক সংখ্যা বের করার জন্য আমাদের সুন্দর একটা ছাঁকনি পদ্ধতি দেওয়া আছে। তার নাম কি? ইরাটোস্থেনিস ছাঁকনি। আচ্ছা, এই ছাঁকনিটা কি সেই সম্পর্কে একটু বলবো। ছাঁকনিটা হচ্ছে, যদি আমি 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত যদি আমি এরকম ভাবে লিখতে চাই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক এরকম ভাবে লেখার পর আমি যে কাজটা করব, আমার প্রথম আগে কাজ হবে, এই যে আমি বলে দিয়েছি কি অন ব্যতীত। অন ব্যতীত তার মানে কি? অন থেকে বড়। অন থেকে বড় যে সকল সংখ্যাগুলো আছে আমি আগে দেখব 2 এর যে গুণনীয়কগুলো আছে, গুণনীয়কগুলোকে আমি কি করব? কেটে দিব। ওকে, কিন্তু 2, দেখো 2 এমন একটি সংখ্যা যা 2 নিজে এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না? বিভাজ্য করা যায় না। তার মানে কি এই 2 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ওকে,
এখন আমি বলতে পারি পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে ছোট যে সংখ্যা আছে মৌলিক সংখ্যা সেটা কত? 2। পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। আচ্ছা ওকে বন্ধুরা, এরপরে আমরা আসি 2 এর যে গুণনীয়ক আছে, যেমন 4। এই 4 কে যদি আমি পরিকল্পনা করি, আমার লেখা যায় যে 4 = 2 * 2 * 1। তার মানে কি এর 2, 4 এবং 1 কয়টি গুণনীয়ক আছে? 3টি। তাহলে অবশ্যই আমার এটা কি হবে না? মৌলিক সংখ্যা হবে না। তারপরে দেখো 6, 6 কে 3 দ্বারা কি করতে পারি? ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এটাও হবে না। 8 কে কি করতে পারি আমরা? সেম 4 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, আবার 8 দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমার এটাও হবে না। ঠিক এরকম ভাবে যদি আমি একবার 2 এর গুণনীয়ক, তারপরে 3 এর গুণনীয়ক, 5 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়ক এরকম ভাবে যদি আমি বের করতে থাকি, অবশ্যই মনে করো যে আমি মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। আচ্ছা বন্ধুরা, আমরা যেহেতু সবাই জেএসসি পরীক্ষার্থী, আমরা এমসিকিউ এর প্রতি একটু গুরুত্ব দিব। এখন যদি আমার কোশ্চেন হয় যে 1 থেকে 100 এর মধ্যে, 1 থেকে কতর মধ্যে? 100 এর মধ্যে, ওকে। যদি বলা হয় 1 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? এখন আমি কি করব? যদি এরকম ভাবে ছাঁকনি তৈরি করতে যাই, তাহলে আমার কতক্ষণ সময় লাগবে? অনেক সময় লাগবে। সেজন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা সরাসরি বলে দিতে পারি 1 থেকে 25টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 এর মধ্যে কতটি আছে? মাত্র 25টি মৌলিক সংখ্যা আছে। আচ্ছা ওকে বন্ধুরা, এরপরের টপিক সম্পর্কে আমরা একটু জানি। কি বলা আছে এখানে? যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। ক্রমিক সংখ্যাটা কি? ওকে, যখন আমি বা তুমি যখন কোনো স্কুলে পড়ি বা কোনো কলেজে পড়ি, আমাদের একটা ক্রমিক সংখ্যা থাকে, রোল নং থাকে 1 2 3 4। মানে কি পর্যায়ক্রমে 1 2 3 করে, মানে 1 করেই বাড়বে। কখনো এমন হয় না যে কোনো একটা ক্লাসে রোল 1 2 3 4 আছে কিন্তু 5 নাই 6 আছে, এরকম কখনোই হবে না। কি হবে? ক্রমিক সংখ্যা মানেই হচ্ছে যে আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যেকবার 1 করে বাড়বে। কত করে বাড়বে? 1 করে বাড়বে। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি কি করবে 1 থেকে 100 এর মধ্যে, মানে সবকটা সংখ্যাকে একত্র যোগ করো, তখন তুমি কি করবে? ক্যালকুলেটর হাতে নেবে, 1 + 2 + 3 কতক্ষণ সময় লাগবে তোমার? অনেক সময় লাগবে। যদি আমি ছোট্ট একটা সূত্র জানি, ছোট্ট একটা লজিক জানি, তাহলে অবশ্যই মনে করো যে আমি অল্প সময়ের মধ্যে কি করতে পারবো? সমাধান বের করতে পারবো। আচ্ছা ওকে বন্ধুরা, দেখি সূত্র তো সবাই জানি, কিন্তু সূত্রটা কিভাবে আসে, কোথা থেকে এই সূত্রটা আবিষ্কৃত হয়, কিভাবে সূত্রটা আমরা তৈরি করতে পারি, সেই বিষয়ে একটু আমরা আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, আমরা সবাই 1 থেকে 10 পর্যন্ত, কত? 1 থেকে 10 পর্যন্ত কি করব? আমরা যোগ করব। এখন যদি লিখি 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10, ধরে নিলাম ক = এত। আচ্ছা বন্ধুরা, আমরা সবাই জানি, যদি আমি বলি যে 1 + 2 = 3, তুমি বলে যে না 1 + 2 = 3, তুমি বলছো, আমি বলবো 2 + 1 = 3। তার মানে আগেরটা পরে, পরেরটা আগে যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না বা কোনো মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা ওকে, এখন আমি যদি লিখি না ক = তুমি বলছো কি ক = 1 + 2 + 3 + 4, আমি বলছি না ক = কত? 10 + 9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1। ওকে বন্ধুরা, তুমি বলছো একভাবে, আমি বলছি অন্যভাবে। এখন এই দুইটাকে যোগ করলে দেখি কি হয়। আচ্ছা এই দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো বন্ধুরা, অবশ্যই ক আর ক যোগ করলে কত হয়? 2 ক। ছোট একটা জিনিস আমরা মনে রাখি, সেটা হচ্ছে যদি আমরা কোনো কিছুকে যোগ করি তাহলে সহগ বাড়ে। কি বলছি? যোগ করলে সহগ বাড়ে। আর যদি গুণ করি অবশ্যই কি হয়? পাওয়ার বাড়ে। আমরা এই ক এবং ক কি করছি? আমরা যোগ করব। যদি যোগ করি কি হবে? অবশ্যই এখানে আমার 2ক হবে। ওকে বন্ধুরা, তাহলে 2ক = আমি কি লিখতে পারি? দেখো 1 আর 10 যোগ করলে কত হবে? অবশ্যই 1 + 10 + 2 + 9 + এইভাবে যদি আমি যোগ করতে যাই, দেখো শেষে যদি গুণ যোগ করি কি হবে? শেষে যদি আমি যোগ করি, দেখো কি হবে? 9 + 2 + 10 + 1। তার মানে দেখো
আবার প্রত্যেকটা জোড়ার মান 11 করে, কত করে? 11 করে। আবার দেখো যে প্রত্যেকটা জোড়ার মান যদি 11 হয়, মোট সংখ্যা নিয়েছি কয়টা? 10টা। কয়টা সংখ্যা নিয়েছি? 10টা। ওকে বন্ধুরা, 10টা সংখ্যাকে যদি আমি মনে করো যে দুবার নেই, 10টা সংখ্যাকে কয়বার নিয়েছি? একবার 1 থেকে 10, একবার 10 থেকে 1। তার মানে কি দুবার নিয়েছি। দুবার নেওয়ার পর যখন আমি দুটাকে যোগ করব, আমার কয়টা জোড়া হবে? অবশ্যই 10টা জোড়া হবে। কয়টা জোড়া হবে? 10টা। কারণ সংখ্যা হলো 10, আমি কয়বার নিয়েছি এখানে? দুইবার। তাহলে মোট সংখ্যা নেওয়া হয়েছে 20টা, জোড়া হবে কয়টা? 10টা। ওকে, এবং প্রত্যেক জোড়ার মান কত? প্রত্যেক জোড়ার মান 10 আর 1 11, 2 আর 9 11, 4 আর 7 11, 5 6 11। প্রত্যেক জোড়ার মান কত হবে বন্ধুরা? 11 হবে। আচ্ছা ওকে, তাহলে দেখো এখন আমি যদি এটাকে লিখতে চাই, তাহলে অবশ্যই আমি লিখতে পারি কি যে বা 2 ক ইকুয়াল টু 1 যোগ 10, 1 যোগ 10। দেখো কয়টা জোড়া আছে বলছি? 10টা। তাহলে ইনটু 10। এখন দেখো বন্ধুরা, যদি আমি এটাকে পক্ষান্তর করে দেই, তাহলে লিখতে পারি ক ইকুয়াল টু 1 প্লাস 10 ইনটু 10। এই যে 2 পক্ষান্তর করলাম, এই পাশে কি হয়ে গেল? 2। তার মানে দেখো বন্ধুরা, এখন আমাদের এখানে কি হলো? 1 একই ছিল প্রথম পদ, তাহলে লিখতে পারি প্রথম পদ প্লাস শেষ পদ ইনটু পদের সংখ্যা। কি সংখ্যা? পদের সংখ্যা। এখন পদের সংখ্যা কি? যে আমি কত সংখ্যা পর্যন্ত আমি কি করব? এখানে যোগ করব, ডিভাইডেড 2। তাহলে এটাই হচ্ছে আমার কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্র। এখন বন্ধুরা লক্ষ্য করো, যদি আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে চাই, তাহলে অবশ্যই আমি কি করতে পারবো? যে প্রথম পদ প্লাস শেষ পদ ইনটু পদের সংখ্যা ডিভাইডেড 2। আমি এটা দিয়ে 1 থেকে 100 না, 1 থেকে হাজার হাজার পর্যন্ত আমি কি করতে পারবো? যোগ করতে পারবো। ওকে বন্ধুরা, আমরা এখন পরের সম্পর্কে চলে যাই। দেখো আমাদের পরের টপিক সম্পর্কে যদি যাই, পরের টপিক সম্পর্কে কি ছিল এখানে? সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। আচ্ছা, যে কোনো একটা সংখ্যা, কি বলছি? যে কোনো একটা সংখ্যা তোমাকে যদি বলা হয় দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। যে কোনো সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এখন তুমি বলতে পারো যে কোনো সংখ্যা কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আমি বলে দিচ্ছি, সবগুলো সংখ্যা সম্ভব না। 1 থেকে 10 এর মধ্যে মাত্র 34টি সংখ্যাকে এইভাবে তোমার কি করা যায়? দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আচ্ছা ওকে বন্ধুরা, আমরা কয়েকটা একটু দেখে নিই। লক্ষ্য করো, আমার এখানে কি লিখছি? আমি 37। কি লিখছি এখানে? 37। আচ্ছা, 37 কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে যখন প্রকাশ করব, তখন আমার কি হবে? আমি এই 37 কে দুইটা সংখ্যাকে এমন ভাবে ভেঙে দিব যা যোগ করলে 37 হয়। কি বলছি? ভেঙে দেওয়া মানে এই না যে সংখ্যাকে আমি টেনে হিসেবে ভেঙে দিব, না, দুইটা সংখ্যাকে আমি কি করব? আলাদা করে দিব। যদি আলাদা করে দিই, দেখো বন্ধুরা, আমি আলাদা করে দিতে পারি যে 36 প্লাস 1, 36 যোগ 1। কি লিখতে পারি? 37 ইকুয়াল টু 36 যোগ 1। এখন এই 36 কে দেখো কোন একটা সংখ্যার বর্গ করা যায়। কত? 6 এর বর্গ। কত বর্গ? 6 এর বর্গ। ওকে, তাহলে 6 স্কয়ার। তারপরে কি? প্লাস আমরা জানি 1 এর স্কয়ার করলে যা হবে, কিউব করলে তা হবে। আবার তারপর যদি আমি 100 দেই, 1000 যদি দেই, তাহলে কি হবে? একই হবে। তাহলে কি লিখতে পারি? 1 স্কয়ার। ওকে বন্ধুরা, ঠিক আমরা এমন ভাবে 1 থেকে 100 এর মধ্যে 34টি সংখ্যাকে আমরা কি করতে পারবো? দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো। ওকে বন্ধুরা, আমরা ধীরে ধীরে সবাই কি করব? 1 থেকে 100টির মধ্যে 34 কতটি আমরা পারি নিজে নিজে ট্রাই করব। ওকে বন্ধুরা, এখন আমরা পরের টপিকে চলে যাই, ম্যাজিক বর্গ। আমাদের এই প্যাটার্নের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ম্যাজিক বর্গ। আমরা জানি বর্গ কি? স্কয়ার। এদিকে 3 ঘর হলে ওদিকে 3 ঘর, সব দিকে 3 ঘর করে হবে। কিন্তু ম্যাজিক বর্গ এখানে তোমার মনে করো যে সংখ্যা দিয়ে খেলা করা যায়। আচ্ছা ওকে, সংখ্যা দিয়ে দেখো কিভাবে খেলা করা যায়। আমরা এটা যদি বলতে চাই, তাহলে আমরা সহজেই বলতে পারি যে যদি আমরা এখানে বলি
যে ম্যাজিক বর্গ, আমার এখানে লেখা আছে 3 4 5। আচ্ছা ওকে, 3 4 5 আমরা এই তিনটা ম্যাজিক বর্গ যদি ভালোভাবে আয়ত্ত করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা বাকিগুলা পারবো। আচ্ছা ওকে, তাহলে এখন দেখি আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ যদি আমরা ট্রাই করি তাহলে কি হয়। ওকে বন্ধুরা, এখন দেখো 3 ক্রম মানে হচ্ছে আমার অবশ্যই সব দিকে কি থাকবে, 3টা করে ঘর থাকবে। দেখো বন্ধুরা, আমার 1 2 3 এদিকে 3 ঘর, 1 2 3 নিচ দিকেও 3 ঘর। এখন এটা প্রমাণ করার ক্ষেত্রে অনেকেই সহজভাবে বলে দেয় মাঝখানে 5 দিব, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দিব। না বন্ধুরা, আমরা এটাও শিখবো কিসের মাধ্যমে, ছোট্ট একটা ট্রিক্স এর মাধ্যমে। আচ্ছা ট্রিক্সটা কি, আমরা তো অনেক সময় বলে থাকি আড়াআড়ি ভাবে কে যায় রে, কোনাকুনি ভাবে কে যায় রে। আমরা এই ট্রিক্সটা হচ্ছে কোনাকুনি ভাবে শিখবো। আচ্ছা বন্ধুরা, কোনাকুনি ভাবে যদি শিখি, ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে উপরের লাইনে, দেখো যে কথাটা বলছি, প্রথম আমাদের যে কাজটা করতে হবে উপরের লাইনে। কোন লাইনে? উপরের লাইনে। উপরের লাইনে ঠিক মাঝামাঝি যে ঘরটা থাকবে ওই ঘরে 1 বসাবো। কি বলছি? উপরের লাইনে মাঝামাঝি যে ঘর থাকবে ওই ঘরে কত বসাবো? 1 বসাবো। ওকে বন্ধুরা দেখো, তাহলে 1 2 3 ঘরে আছে আমার 3টা, তাহলে জানি 2 নাম্বার ঘরে কি হবে? মধ্য হবে। তাহলে এখানে দিয়ে দিলাম 1। আমি আগে বলে আসছি বন্ধুরা, আমরা কোনাকুনি ভাবে যাব। দেখো এখন এই ঘর থেকে কোনাকুনি ভাবে যদি চলে যাই, আমার এখানে 2 হওয়ার কথা ছিল। ওকে, যেহেতু আমার ওখানে কোনো ঘর নাই, ওখানে কোনো ঘর নাই, তাহলে 2 কোথায় যাবে? হয় ডান পাশে আসবে, ডান পাশে আমার কোনো ঘর নাই, তাহলে অবশ্যই এই সোজা নিচে চলে আসবে। কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। ওকে বন্ধুরা, 2 যেখানে দেওয়ার পর এই 2 এ আবার কোনাকুনি যাওয়ার জন্য ট্রাই করবে যে এখানে আমার কত হবে? 3 হবে। আচ্ছা বন্ধুরা দেখো, এই 2 এর পরে আমার কোনাকুনি ভাবে 3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমার কোনো ঘর না থাকার কারণে এবার যারা কান্নাকাটি শুরু করলো, আমি এখন কোথায় যাব, আমি এখন কোথায় যাব। তখন ওকে বললাম তুই কান্নাকাটি করিস না, তোর এখানে ঘর না থাকলেও তোর একটু বাম পাশে গিয়ে দেখ, এখানে একটা ফাঁকা ঘর আছে। তাহলে এখানে কত হবে? 3। এই 3 এর পর 4 আড়াআড়ি ভাবে এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু 1 কি করেছে? আগে সেই জায়গা দখল করে নিছে। যখন এই জায়গাকে দখল করে নিছে তাকে তো উঠানো সম্ভব না। তখন আমি কি করব? এই 3 এর নিচে 4 দিয়ে দিব। তাহলে 4 আমার কোনাকুনি এখানে হবে 5, এখানে হবে কত? 6। ওকে, শর্ত অনুযায়ী আমার তো অবশ্যই এখানে 7 হওয়ার কথা ছিল, কিন্তু দেখো বন্ধুরা 7 যে আমার এখানে হবে, কোনোভাবেই আমার ডানে বা বামে কোথাও কোনো ঘর ফাঁকা নাই। তখন এই 7 কি হবে? অবশ্যই 6 এর নিচে হবে। কিসের নিচে হবে? 6 এর নিচে হবে। দেখো এখানে যখন আমি 7 দিব, আমার এখানে কত হওয়ার কথা ছিল? 8 হওয়ার কথা ছিল, কিন্তু আমার এখানে বা উপর দিকে কোথাও কোনো ঘর ফাঁকা নাই। তাহলে আমি কি করব? অবশ্যই এই 8 কে আমি এই দিকে নিয়ে আসবো, এখানে হবে 8। দেখো বন্ধুরা, এখানে 9 হওয়ার কথা ছিল, কিন্তু 9 হওয়ার এখানে কোনো জায়গা নাই, অর্থাৎ একদম নিচে এখানে আমার 9 চলে আসবে। আচ্ছা ওকে বন্ধুরা, এখন আমরা দেখব যে আমাদের যে 3 কলামের ম্যাজিক বর্গ আমরা অঙ্কন করলাম, প্রত্যেকটা লাইন কোনাকুনি উপর নিচ পাশাপাশি আমাদের মান কত হবে? 15 হবে। দেখি 15 হয় কিনা। ওকে দেখো, 8 1 9 9 6 15। ওকে, 6 5 11 4 15, মানে সব দিকে আমার 15 হবে। আচ্ছা বন্ধুরা, এখন এই যে 15 যে হবে, এখন তোমাকে যদি বলা হয় যে 5 কর্মের ম্যাজিক বর্গ সংখ্যা যখন তুমি নির্ণয় করবে, কোনাকুনি আড়াআড়ি পাশাপাশি যোগফল কত হবে, তখন তুমি কি করবে? যেহেতু আমরা জিএসসি পরীক্ষা দিব সামনে, জিএসসি পরীক্ষার জন্য আমাদের একটা ট্রিক্স হচ্ছে, যখন আমাকে বলা হবে 5 কর্মী ম্যাজিক বর্গ সংখ্যার যোগফলের সমষ্টি কত হবে, তখন আমাদের ছোট্ট একটা সূত্র আছে। ওকে বন্ধুরা, আমরা সূত্রটা একটু শিখে নিই। ওকে বন্ধুরা, সবাই যখন এই ট্রিক্সটা অবলম্বন করব, অবশ্যই সূত্রটা কি করব? মনে রাখবো। সূত্রটা কি? দেখো, ক ইন্টু ক স্কয়ার প্লাস 1। কি বলছি? ক ইন্টু ক স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। আচ্ছা ওকে বন্ধুরা দেখো, এই যে 3 কর্মের ম্যাজিক বর্গ সংখ্যা, এটাকে যদি আমরা এই সূত্রের মাধ্যমে দেখতে চাই, তাহলে দেখো কি হয়। ক কততম পদ? 3তম পদের বা 3 কর্মের
মেজিক বর্গ, তাহলে কত হবে 3 ইন্টু 3 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। তার মানে দেখো বন্ধুরা কত হয় 3 ইন্টু 9 প্লাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল টু 30 ভাগ 2 কেটে দিলে কত হয় 15। তার মানে দেখো বন্ধুরা আমাদের অবশ্যই ক ইন্টু ক স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 এই সূত্রটা অবশ্যই তোমরা মনে করো যে জানা থাকা দরকার। ওকে বন্ধুরা, এখন আমরা এই 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা শিখব। এই যে আমি যেভাবে প্রমাণ করে আসছি আর যেভাবে দেখাই আসছি, আমি তোমাদেরকে 3 ক্রমের ম্যাজিক বর্গ যেভাবে দেখাই আসছি ঠিক এরকম ভাবে দেখাইলে হবে না, এটা একটু ব্যতিক্রম। ওকে, যতই ব্যতিক্রম হোক আমাদের জন্য সবই ইজি, নাকি বলো সবাই? ওকে বন্ধুরা, দেখা যাক। দেখো আমি এটার জন্য মাত্র 2টা ঘর অঙ্কন করব। কয়টা ঘর? 2টা। আচ্ছা 2টা ঘর যদি আমি অঙ্কন করি, কয়টা ঘর অঙ্কন করব? 2টা ঘর। 2টা ঘর যদি আমি অঙ্কন করি, দেখো দেখো আড়াআড়ি পাশাপাশি সব দিকে আমার 4টা করে ঘর থাকবে। একটা অঙ্কন করলাম এখানে, আরেকটা অঙ্কন করে নেই আমি এখানে। এখানে যদি আরেকটা যদি আমি অঙ্কন করে নিই, দেখো 1 2 3 4, 1 2 3 4। ওকে বন্ধুরা, এখন আমি যে কাজটা করব, দেখো এই পাশের প্রত্যেকটা ঘরে, কি বলছি, এই পাশের প্রত্যেকটা ঘরে দেখি আমি কয়টা বর্গক্ষেত্র আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে বন্ধুরা, আমরা জানি যে 4 ক্রমের ম্যাজিক বর্গ বলে এখানে অবশ্যই আমাকে 16টা ছোট ছোট বর্গ ঘর থাকবে। ওকে, এখন আমি যে কাজটা করব, দেখো এই যে আমার এখানে ছিল কত 1, এই 1 কে বলবো যে ভাই তুমি এখান থেকে একটু জায়গা ছেড়ে দাও। কি করো তুমি? এখান থেকে একটু জায়গা ছেড়ে দাও। জায়গা ছেড়ে দিয়ে এই যে 16 এতদিন পরে ছিল ওকে একটু সামনে এনে দাও। তাহলে 16 কি করলো? এখানে চলে আসলো। এখন এই একই বাইরে ছোটাছুটি করবে, মনে ভুলেও না। সে কি করবে? 16 এই ঘরটা ফাঁকা হওয়ার কারণে সে আবার চলে যাবে 16 এইখানে। ওকে বন্ধুরা, এরপরে দেখো এখন এই কোণায় বা এই সাইডে 1 থাকার কারণে 1 চলে গেল ওখানে। এই 13 বলতেছে যে ভাই 4, হে ভাই 4 তুই কি কর, তুই আমার জায়গায় চলে আয়, আমি তোর জায়গায় যাই। তারপরে অবশ্যই মনে করো যে এই 13 জায়গায় কত হবে 4, আর এখানে হবে কত 13। দেখো একটা রুমের 4 কর্নারের 4 জন মেম্বার বা 4 জন স্টুডেন্ট তোমাদের বেঞ্চে, দেখো এই যে এই রুমের মধ্যে 4 জন স্টুডেন্ট যদি বলা হয় যে বন্ধু তুমি এখান থেকে এখানে আসো, তুমি এখান থেকে এখানে আসো, মাঝে যে থাকবে সে অবশ্যই বলবে ওদেরকে শুধু স্যার সরাই দিলেন, আমাকে সরাবেন না। তখন আমি কি করব? তোমাদেরকে একটু সাইড করে দিব। দেখো কিভাবে সাইড করে দেই। আমি বললাম যে এই 6 তুই 11 জায়গায় যা। 6 যাবে কোথায়? 11 জায়গায়। তাহলে এখানে কত হবে 6, এখানে হবে 11। 7 কে বললাম তুই 10 এর জায়গায় যা, আর 10 কে বললাম তুই 7 এর জায়গায় যা। আর বাদ বাকি যারা ছিল ওদেরকে বললাম তোদের পজিশনে তুই থাক, তোদের কোনো নাড়াচাড়া করা দরকার নাই। ওকে, তাহলে 2 3, এখানে ছিল 5, এখানে ছিল 8, তারপর এখানে ছিল কত 9, এখানে ছিল 12, এখানে ছিল কত 14, আর এখানে 15। এখন বন্ধুরা আমরা অবশ্যই সবাই মিলে একটু যদি লক্ষ্য করি, দেখো যে আড়াআড়ি কোণাকুণি পাশাপাশি উপর নিচ যেভাবে আমরা দেখি, যদি আমাদের এখানে ম্যাজিক বর্গের সংখ্যা যোগফল যদি 34 হয়, ম্যাজিক বর্গের যোগফল যদি 34 হয়, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য রাইট হয়েছে। ওকে, একটু পরীক্ষা করে দেখা যাক। দেখো এখানে 4 14 আর 15 কত হয় 29, একে কত হয় 30, 4 এ 34। 15 14 কত হয় 29, একে 30, 4 এ 34। এরকম ভাবে যদি প্রত্যেকবার দেখো 12 আর 8 কত হয়, 12 আর 8 কত হয় 20, 20 আর 13 কত হয় 33, আর একে কত হয় 34। তার মানে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার সমষ্টির সবসময় কত হবে 34। আচ্ছা এই 34টা তোমাদেরকে যে সূত্র শেখানো হয়েছে, কি সূত্র শেখানো হয়েছে? ক ইনটু ক স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। ওই সূত্র দিয়ে আমরা এটা যোগ করে দেখব আসলে 34 হয় কিনা। আচ্ছা ওকে বন্ধুরা, আমরা 3 এবং 4
শিখে ফেলছি। এখন 5 কর্মের ম্যাজিক বর্গ সংখ্যা কিভাবে হয় আমরা এটাও একটু দেখব। একটু ধৈর্য ধরো, একটু সবর করো, দেখো কত সুন্দরভাবে আমরা কি করতে পারি 5 কর্মের ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করতে পারি। আচ্ছা ওকে, এখন আমি যে কাজটা করব দেখো, আমি এমন ভাবে একটা ঘর অঙ্কন করব, যেমন দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো আমি তোমাদের 3 কর্মের ম্যাজিক বর্গের সময় বলছিলাম একটা কথা, 3 কর্মের ম্যাজিক বর্গের সময় একটা কথা বলেছিলাম, সেটা ছিল কেমন, যে উপর থেকে মাঝামাঝিতে আমি 1 বসাবো। যতগুলো আমি বিজোড় সংখ্যার কি করব, ম্যাজিক বর্গ নির্ণয় করব, প্রত্যেকবার আমার একই কথা হবে। কি কথা হবে, উপর থেকে মাঝামাঝিতে আমি 1 বসাবো। দেখো 1 2 3, 1 2 3, তার মানে অবশ্যই আমার এখানে কত বসবে, 1 বসবে। দেখো এখানে 1, ঠিক আমাদের কোনাকুনি ভাবে যাওয়া শুরু করবে। যদি এদিকে যাওয়া শুরু করে, এখানে আমার কত হওয়ার কথা ছিল 2, জায়গা নাই, 2 কোথায় চলে আসবে, একদম এই জায়গা দিয়ে এই নিচে চলে আসলো 2। আর এইভাবে এখানে যাবে কত 3, আমার এখানে 4 হওয়ার কথা ছিল, কিন্তু আমার এখানে 4 হওয়ার মতো কোনো কি নাই, ঘর ফাঁকা নেই। তাহলে অবশ্যই আমার এইদিকে এখানে চলে আসবে 4, এখানে 5, এখানে দেখো 6 হওয়ার কথা ছিল, কিন্তু এক আগে জায়গা দখল করে বসে আছে, তখন কি হবে, অবশ্যই 5 এর নিচে 6 হবে। যখন একটা ঘরের এখানে জায়গা দখল করে থাকবে, তখন ওই ঘরের নিচে হবে। যখন এখানে একটা জায়গা দখল করে থাকবে, তখন ওই ঘরের নিচে সংখ্যাটা বসবে। তাহলে কত হবে, 6 7 8। দেখো বন্ধুরা, এখন আমার এখানে 9 হওয়ার কথা ছিল, কিন্তু আমার এখানে কোনো ঘর ফাঁকা নেই। অবশ্যই দেখো ডান পাশে নিচে কোনো ঘর ফাঁকা আছে কিনা, অবশ্যই আছে। তাহলে এখানে কত হবে, 9। দেখো বন্ধুরা, এখানে আমার কত হওয়ার কথা ছিল, 10, কিন্তু আমার এখানে কোনো ঘর ফাঁকা না থাকার কারণে কি হবে, উপরের লাইনে দেখো এই কর্নারে কত ফাঁকা আছে, 10। ওকে, এই আর এখানে আমার 11 হওয়ার কথা ছিল, কিন্তু 6 আগে জায়গা দখল করে নিয়ে বসে আছে। আমি কি বলছি, যদি জায়গা দখল করে নিয়ে বসে থাকে, তাহলে ওই সংখ্যা নিচে হবে। তাহলে 10 এর নিচে কত হবে, 11, তারপরে আর 12 13 14 15। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু 16 হওয়ার কথা ছিল, আমার এদিকেও কোনো ঘর ফাঁকা নেই, এদিকেও কোনো ঘর ফাঁকা নেই, তখন কি হবে, অবশ্যই 15 নিচে হবে। যদি ডানে এবং বামে, উপর এবং নিচে কোনো ঘর যদি ফাঁকা না থাকে, কোথায় হবে, ঠিক 15 নিচে হবে। দেখো এখানে আমি লিখতে পারি এখন কি, 16। এখন আমার কথা অনুযায়ী আমার এখানে কত হওয়ার কথা ছিল, 17, কিন্তু আমার এই দিকে কোনো ঘর ফাঁকা নেই, কিন্তু এই দিকে আমার একটা ঘর ফাঁকা আছে, এখানে কি হবে, 17। দেখো বন্ধুরা, আমার এখানে কত হওয়ার কথা ছিল, 18, কিন্তু আমার এখানে কোনো ঘর ফাঁকা নেই। আমি এদিকে আসবো, এদিকে কোনো ঘর ফাঁকা নেই, তাহলে কোথায় যাবে, এই দ্বিতীয় লাইনে আমার এখানে কত হবে, 18 19 20। দেখো বন্ধুরা, আমার এখানে 21 হওয়ার কথা ছিল, কিন্তু আমার এখানে কি নেই, কোনো ঘর ফাঁকা নেই, তাহলে 20 এর নিচে কত হবে, 21, এখানে হবে কত, 22। এখন শর্ত অনুযায়ী আমার এখানে কত হওয়ার কথা ছিল, 23, কিন্তু আমার এখানেও কোনো ঘর ফাঁকা নেই। তাহলে আমি কি করব, অবশ্যই দেখব যে এখানে ফাঁকা না থাকলে উপরের লাইনে কোথাও কোনো ফাঁকা আছে কিনা। হ্যাঁ, এখানে কত, তাহলে 23, এখানে 24। দেখো আমার এখানে 25 হওয়ার কথা ছিল, কিন্তু আমার এখানেও কোনো ঘর ফাঁকা না থাকার কারণে একদম নিচে এখানে হবে 25। দেখো বন্ধুরা, তাহলে অবশ্যই কোথায় 1 2 3, কোথায় 4, কোথায় 5, কোথায় 6 আমরা কিভাবে বুঝতে পারবো এটা, এই লাঙ্গল পদ্ধতি। এই পদ্ধতির নাম কি, লাঙ্গল পদ্ধতি। আচ্ছা বন্ধুরা, লাঙ্গল কেন বলা হয়, এই পদ্ধতিকে লাঙ্গল পদ্ধতি কেন বলা হয় সে সম্পর্কে তোমাকে যদি একটু বলতে চাই। দেখো আমরা এখানে যে অ্যারো চিহ্নটা ব্যবহার করি, কোন চিহ্ন ব্যবহার করি, অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্নকে সাধারণত এভাবে ব্যবহার করি, দেখো কিছুটা এখানে এরকম করে দিলে কি হয়, লাঙ্গলের মতো হয়। এই জন্য এই পদ্ধতির নাম কি, এই পদ্ধতির নাম কি, লাঙ্গল পদ্ধতি। ওকে বন্ধুরা, তাহলে আমরা ম্যাজিক বর্গ 3 4 5 এরকম ভাবে শিখে গেলাম। বাকিগুলো আমরা ধীরে ধীরে কি করব, বাসায় ট্রাই করব। ওকে বন্ধুরা, আমাদের ম্যাজিক বর্গ 3 4 5 শেষ। এখন যদি আমরা 8 নাম্বার টপিক সম্পর্কে কথা বলতে যাই, এখানে কি বলা আছে, জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন কি, যেমন দেখো আমরা জ্যামিতিক ক্ষেত্রে যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, ত্রিভুজ, বিভিন্ন টাইপের আমাদের জ্যামিতিক প্যাটার্ন থাকতে পারে।
আমি এখানে একটি প্যাটার্ন দেখিয়েছি, এই প্যাটার্নটির নাম কি দেখো। এখানে আমরা কোনো একটা ইট দিয়ে যখন গাঁথনি দিতে যাই, দেখো এই যে এখানে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র, দুইটি আয়তক্ষেত্র ভূমির সাথে আছে এবং দুইটি আয়তক্ষেত্র দাঁড়িয়ে আছে, দুইটি আয়তক্ষেত্র ভূমির সাথে আছে এবং দুইটি আয়তক্ষেত্র উলম্বভাবে দাঁড়িয়ে আছে। এটাও কি দেখতে একটা প্যাটার্ন। আচ্ছা ওকে বন্ধুরা, এখন যদি আমরা আরো একটি জ্যামিতিক প্যাটার্ন দেখতে চাই, তাহলে দেখো যদি আমরা এভাবে বলতে চাই যে আমাদের এখানে 1 2 3 4টি আছে কাঠি, মেঝের কাঠি বা মনে করো আমরা দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আমরা কি করব, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে বা সমপরিমাণ কোনো কাঠি নিয়ে যদি আমরা কোনো জ্যামিতিক প্যাটার্ন তৈরি করতে যাই, তাহলে দেখো এখানে একটা কাঠি, দুইটা, তিনটা, চারটা, অনুরূপভাবে যদি কাঠির সংখ্যা হয় 7টি, তাহলে কি হবে 1 2 3 4 5 6 7। ঠিক এরকম ভাবে আমাদের জ্যামিতিক প্যাটার্ন কি করা যায়, তৈরি করা যায়। ওকে বন্ধুরা, আমাদের এখানে শেষ টপিক, এখানে বলা আছে ফিবোনাকি সংখ্যা সবচেয়ে মজার সংখ্যা। কি বলছি, সবচেয়ে মজার সংখ্যা ফিবোনাকি সংখ্যা। এই ফিবোনাকি সংখ্যা কি? জীবনে কত কিছু সংখ্যার নাম শুনলাম, কিন্তু ফিবোনাকি সংখ্যা যারা অনেকেই এইবার ফার্স্ট শুনে আসছেন তাদেরকে আমি একটু লিখে দেখাই। যদি আমি লিখি এখানে 0 0 1 1 2 3 5 8 ডট ডট ডট। যদি আমি বলি ফিবোনাকি সংখ্যা কি, ফিবোনাকি সংখ্যা কি, ফিবোনাকি সংখ্যা সম্পর্কে যদি আমি একটু ধারণা নিতে চাই, তাহলে আমি বলবো যে এখানে আমি একটা উদাহরণ লিখে রাখছি। এখানে 0, উদাহরণটা কি 0 1 1 2 3 5 8 এরকম ভাবে চলতে থাকবে। দেখো বন্ধুরা, 0 আর 1 দুইটা সংখ্যা যোগ করলে যোগফল কত হয়, 1। 1 আর 1 যোগ করলে কত হয়, 2। 2 আর 1 যোগ করলে কত হয়, 3। 3 আর 2 যোগ করলে কত হয়, 5। 5 আর 3 যোগ করলে কত হয়, 8। ঠিক 8 আর 5 যোগ করলে কত হয়, 13। তাহলে পরের সংখ্যাটা আমার কত হবে, 13। এখন দেখো বন্ধুরা, আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারবো যে ফিবোনাকি সংখ্যা কাকে বলে, যখন পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল, কি বলছি, পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান হয়। আবার বন্ধুরা শোনো, পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যখন তৃতীয় সংখ্যার সমান হয়, তখন ওই সংখ্যাকে বলা হয় ফিবোনাকি সংখ্যা। কি বলা হয়, ফিবোনাকি সংখ্যা। দেখো আমার এখানে 0 আর 1 যোগ করলে হয় 1, পরের পত্রে কত আছে, এখানে 1। 1 আর 1 যোগ করলে কত হয়, 2, পরের পত্রে কত আছে, 2। 2 আর 1 যোগ করলে কত হয়, 3। তাহলে আমার পরের পত্রে কত আছে, 3। ঠিক এরকম ভাবে আমরা কি করতে পারবো, ফিবোনাকি সংখ্যা যদি বলা হয় এর পরবর্তী তুমি কি করো, আরো 10টি ফিবোনাকি সংখ্যা বের করো, তুমি অবশ্যই পারবে বন্ধুরা। এই ছিল আমাদের আজকের এই প্যাটার্নের অধ্যায়ের আলোচনা। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ প্যাটার্ন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা শুনবো।